আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি জানি পপের চেয়ারম্যান এবং রাজনৈতিক বিশ্লেষক। আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি স্যার? ধন্যবাদ। আমি ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন? জি, 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 জি। আমাদের সাথে ধন্যবাদ। আরেকজন যুক্ত হচ্ছেন, তার নাম হচ্ছে মুন। তিনি পর্দায় আসতে চাচ্ছেন না, নেপথ্য কণ্ঠ দেবেন। আমরা তার কথা শুনবো তিনি কি বলতে চান। কেমন আছেন আপনি? ফ্রিতে অক্সিজেন নিচ্ছি। আশা করি ফ্রিতে আপনারাও সুস্থ আছেন। জি, জি, আমরা অক্সিজেন পাচ্ছি। যাক, প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে অনেকগুলো। খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নেওয়ার জন্য তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে এটি আবার সংসদে নিয়ে আনা হয়েছে। কেন আনা হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। রাশিয়া ও ক্রোয়েশিয়া রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান। মার্চ ফর গাজা ঘোষণাপত্র, ইসরায়েলের বিচার দাবি এবং সম্পর্ক ছিন্নের আহ্বান। ব্যাপক উপস্থিতি সেখানে ছিল। মেঘনা আলম ইস্যু, ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে গেছে, পুড়ে ছাই। মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন চারুকলায় হাসিনার দোসররা আগুন দিয়েছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদে 4 মাসে 9 কোটি টাকা। আরো নানান বিষয় রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের অতিথি যুক্ত হয়েছেন একজনকে আপনারা দেখতে পাবেন না, কিন্তু তার কথা শুনতে পাবেন। আমাদের প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে থাকেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় অ্যানালাইসিস করেন এবং আমরা তাকে বিরক্ত করি মাঝে মধ্যেই, আমাদের সাথে যুক্ত করতে চেষ্টা করি। আমাদের দর্শক মন্ডলী এরই মধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। আমরা প্রথমেই স্যারের কাছ থেকে একটা বিষয় একটু আহ, জানতে চাই, সেটি হচ্ছে সেনাপ্রধান দেশে ফিরেছেন রাশিয়া ক্রোয়েশিয়া সফর শেষে। তিনি 7 তারিখে সম্ভবত গিয়েছেন, 7 তারিখ বা 6 তারিখ। আজকে তিনি 12 তারিখ তিনি ফিরেছেন। তার এই সফরের উদ্দেশ্য সম্পর্কে বা সফর শেষে তিনি কি বলেছেন, আইএসপি আর কি বলেছে সেই সম্পর্কে স্যার কোনো মন্তব্য আছে নাকি আপনার? ধন্যবাদ। দেখুন, আমাদের মাননীয় সেনা প্রধান তিনি প্রথমত একজন পেশাদারিত্বের সপ্রমাণ রাখা সেনানায়ক। তিনি আমাদের রাষ্ট্রীয় কাজে, সশস্ত্র বাহিনীর কাজে রাশিয়ান ফেডারেশন এবং ক্রোয়েশিয়া সফর করেছেন। তো আপনার যথারীতি তিনি যে এই সফরে যাচ্ছেন সেটি জানান দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। ফিরে আসার পরেও প্রথা মাফিক এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি আমরা আশা করব, এটাই স্বাভাবিক। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আপনার আমাদের ক্রোয়েশিয়াতে তার সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবার কথা। আর রাশিয়া সুপার পাওয়ার, তো ন্যাচারালি সুপার পাওয়ারের পীঠস্থান দুটির অন্যতম বাইপোলার যে ওয়ার্ল্ড ছিল সেই সময় অন্যতম পরাশক্তি জি, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের সীমায়িত রূপ হচ্ছে রাশিয়ান ফেডারেশন। এবং রাশিয়ান জি, ফেডারেশন তারা অ্যাসার্ট করবার চেষ্টা করছে, পুতিনের নেতৃত্বে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে এবং অনেকাংশে তারা সফল হয়েছে, বিশেষ করে ইউক্রেন এই ক্রাইসিসের মধ্য দিয়ে। ফলে রাশিয়ান ভিউ অফ দ্য ওয়ার্ল্ড ম্যাটার করে। এই রাশিয়ান ভিউ অফ দ্য ওয়ার্ল্ড বুঝতে হলে আমাদের আহ, ভিন্ন পার্সপেক্টিভে পৃথিবীটাকে দেখবার চেষ্টা করতে হবে। তার জন্য বেস্ট রেফারেন্স পয়েন্ট হচ্ছে আপনার মিত্রক্ষীণ আর্কাইভ। এটি এমন 2 খণ্ডের একটি গ্রন্থ, রেফারেন্স গ্রন্থ, যেখানে প্রতিটি দেশের উপর চ্যাপ্টার আছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের উপর আছে। সেই অর্থে আমি বলছি, সুতরাং এই বিস্তৃত একাডেমিক আলোচনায় আমি প্রবেশ করব না এই পর্যায়ে। তবে যেটি বলবো সেটি হচ্ছে যে এটি যথেষ্ট গুরুত্ববহ একটি সফর ছিল এবং আপনার সেইভাবেই বিষয়টাকে বিবেচনায় নেওয়া দরকার, বিশেষ করে জি, অ্যাট দিস ক্রিটিক্যাল জাংচার। ধন্যবাদ। জি, জি, ধন্যবাদ আপনাকে। আমরা কিছু কমেন্টস একটু পড়ে নেই। এরই মধ্যে আমাদের সাথে দেশ বিদেশ থেকে অনেক দর্শক যুক্ত হয়েছেন। সুব্রত শীল তিনি লিখেছেন, দাদা আপনার জন্য শুভকামনা। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কোন দিকে যাবে জনগণ এখন, কোন দিকে যাচ্ছে জনগণ এখন বুঝতে পারছে, এই ধরনের কিছু লিখেছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের জয় শ্রীরাম তিনি লিখেছেন সবজির দাম কম, লতির কেজি 100 টাকা। জি, ধন্যবাদ আপনাকে। কুশ আপনি কি ধরনের নাম, বড় নাম হক সাহেব। স্যার, আমাদের দেশে এখন দ্বৈত নাগরিকত্বের অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে। দ্বৈত নাগরিকত্বের অন্তর্বর্তী সরকার, হ্যাঁ। এম এ বাবা, মা বাবা স্যার দেশে ক্লান্তিকালে সাধারণ মানুষকে আশা দেখান। স্যারের কাছে কিছু আশার জায়গা নিয়ে কথা শুনতে যাচ্ছে। আজিজ মাসুদ তিনি লিখেছেন গাজার গণহত্যা বন্ধ আমিও চাই, কিন্তু জামাত ও পাকিস্তান পন্থীদের দখলে 71-এর 9 মাসের গণহত্যার কথা মনে পড়ে যায়। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ রিফাত দালাল আওয়ামী লীগের বুদ্ধিজীবী উপস্থাপনাকারী, ধন্যবাদ আপনাকে।
এটা আমরা বলেছি যে কিছু একটা কারোর সাথে না মিললে দালাল হয়ে যাচ্ছে দালাল। রুমি, প্রত্যেকের কথা ব্যক্ত করেন, আপনি আপনার কথা বলেন, আমরা এই যে পড়ে দিলাম। রুমি, আমার খুব ইচ্ছে এবং অনুরোধ আপনার কাছে, আমি একদিন আপনার সাথে একদিন কথা বলতে চাই, আপনার সাথে লাইভে। জি, এখন ওই যে লাইভে কথা বলতে চাইলে আপনি ওই যে আমাদের কমেন্টস বক্সে বা কিভাবে আপনার সাথে যোগাযোগ হতে পারে, আমার যদি ফেসবুকের মেসেঞ্জার আপনি যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা হয়তো কথা বলতে পারবো কি বিষয়ে কেন বলতে চান। জি, ধন্যবাদ। এবং এরপরে আমরা মুন্না ইটস ফয়সাল, জামাত নেতা শফিকুর রহমানের পক্ষ থেকে লাল সালাম, ধন্যবাদ আপনাকে। এরপরে আরো রেমুনা, তুমি দেখাইতে থাকো, আমরা মুনের কাছে একটু যাই। মুন, যেখানেই আছেন আপনি, আপনি একটু কথা বলবেন। আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন, আমাদের দর্শক মন্ডলী আপনার সাথে যুক্ত আছে, কথা বলতে পারবে। কলিমুল্লাহ স্যারকে যখন দেখি গাড়িতেই দেখি, কেন স্যার সারাক্ষণ ব্যস্ত থাকেন হয়তো, এটা ঠিক হয়তো বিভিন্ন জায়গায় যেতে হয়, ব্যস্ততার কারণে গাড়ির মধ্য থেকেও তিনি আমাদের সাথে যুক্ত হন। বাংলাদেশ ইউরোপ মার্চ ফর গাজা, কালো পতাকা উড়লো, সেই পতাকা সেনাবাহিনী বাধা দিল দেখলাম। কেন? আচ্ছা, ঠিক আছে, কালো পতাকা সেখানে উড়েছে। মুন, আপনি যদি আমাদেরকে শুনতে পান, আপনার একটু ইন্ট্রোডাকশনটা শুনতে চাই, একটু জাস্ট 2-1 মিনিট ভূমিকা, সূচনা বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে, দেশের বর্তমান অবস্থা সম্পর্কে আপনি যদি কিছু বলেন একটু। Actually, বর্তমান অবস্থা সম্পর্কে বলবার মতো তো আহ, তেমন কিছু নেই। সবাই আমরা আসলে খুব দ্বিধান্বিত। আমরা ডানে গেলে সমস্যা, বামে গেলে সমস্যা, মাঝখান দিয়ে হাঁটলে সমস্যা, মানে আমরা এখন হাঁটবো কোন দিক দিয়ে? আমাদের ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে আমরা নিজের জীবন নিয়ে বা পরিবারের জীবন নিয়ে এগুলো নিয়ে ভাবতে পারছি না। আমাদের এখন শুধু গাজাকে নিয়ে ভাবতে হচ্ছে, যেটা পৃথিবীর এই প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই শুরু হওয়া একটা জিনিস, যেটা হতে হতে আজকে এত বড় হচ্ছে। এটা নতুন কোনো বিষয় নয়, কিন্তু এখনই কেন তারা গাজা নিয়ে এত মেতে উঠলো? এটা কি অন্যদিকে অন্য কিছু ঘোরানোর মতো ব্যাপার আছে? এটা নিয়ে আমার এখানে যথেষ্ট দ্বিধা আছে। না, না, আপনার দ্বিধা যেহেতু গাজায় কিন্তু নৃশংসতা চলছে, এটা তো সত্য। এইটা গাজায় সত্য, দীর্ঘদিন, পক্ষে তো আমরা বছরের পর বছর, সবসময় আমি 70-80 বছর যাবত। ব্যক্তিগতভাবে আমি নিজেই এটার বছরের পর বছর এটা নিয়ে আসলে চিন্তা করেছি। এমন একটা পত্রিকা আছে যেটা সহজে কেউ কেনে না, দেয়ালে টানিয়ে দেওয়া হয়। সেই পত্রিকাটা আমি প্রচন্ড পড়েছি এবং ওইটার উপর নিয়ে আমি ভাবতামও সেই ব্যাপারগুলো। আপনি যদি আহ, মানে এই ঈদের ব্যাপারটাই দেখেন, যে খাবার দেয়া হচ্ছে, বাচ্চারা পলিথিনে করে খাবার নিয়ে যাচ্ছে, ওই খাবারটা ছিটকে পড়ে যাচ্ছে রাস্তায়, আবার ওখান থেকেই ওই খাবারটা কুড়িয়ে পলিথিনে করে নিয়ে যাচ্ছে। এইটা কি গাজার কথা বলছেন আপনি? এটা গাজার কথা বলছি, হ্যাঁ, হ্যাঁ। সেখানে তো ঘাসও খেতে এটা দেখেছি আজকে আমরা, এটা নতুন, সত্য কিনা? হ্যাঁ, এটা ঘাস সত্য, খেতে দেখেছি। হুম, হুম। হ্যাঁ এটা সত্য। এটা এটা একটা পত্রিকায় ছাপাও হয়েছে। তো এই যে আহ, একটু একটা কমেন্টস একটু পড়িনি, সারোয়ার হোসেন লিখেছেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে একটি বিশেষ মহল সুপরিকল্পিতভাবে অন্যান্য কিছু রাষ্ট্রের সাথে সৌহার্দ্য সম্প্রীতি সম্পর্ক নষ্ট করার পায়তারা করা হয়েছে। আচ্ছা, তিনি তার বক্তব্য জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ। জি, আপনি বলতে থাকুন। হ্যাঁ, তো এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। যে পত্রিকাটি ছাপিয়েছে ওরা বছরের পর বছরই গাজা নিয়ে লিখছে, এরকম নতুন কোনো বিষয় নয়। গণশক্তি বলে একটি পত্রিকা। তো এখন হচ্ছে যে ওটা দেখার পর না আর আপনার ইচ্ছে করবে না যে আপনি খুব সুন্দর করে সেজে গুজে যে মানে একটা দামি পাঞ্জাবি পরে ঈদটাকে আসলে সেলিব্রেট করেন। যদিও ঈদ মানেই হচ্ছে খুশির দিন। তো জি, মানে এই যে ভণ্ডামিগুলো আমাদের ভেতরে ঢুকে গেছে, এইটা আমার একদমই মনে হচ্ছে না যে এরা মন প্রাণ দিয়েই গাজাকে সমর্থনের জন্য এগিয়ে আসছে, নৃশংসতার দিকে যাচ্ছে, আরো বেশি ভয়াবহ হচ্ছে। মানে গাজাতেও সেইভাবে এখন আর কোনো অস্তিত্বই নেই, বিলীন হয়েই যাচ্ছে প্রায়। গেছেই, যাচ্ছে প্রায় তো না, গেছে। তো সেই জায়গা নিয়ে এতদিন পর ওদের মনে হলো, এতগুলো না, জেনারেশন গেল, ওরা কি ভাবেনি? ভেবেছে, ওদের ভাবনাটা আলাদা রকম ছিল। এরা আচ্ছা, যেমন করে এখন ভাবছে, আহ, এটা আরো আগে এটা ভাবা উচিত ছিল, আপনার কাছে সেটাই মনে হচ্ছে না? এটা অনেক আগেই ভাবা উচিত ছিল। বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে যদি আমরা না ভাবি, একটা কথা আছে যে নিজে বেঁচে থাকলে বাবার নাম, এটার কিন্তু খুব সুন্দর একটা অর্থে আমরা পরিবর্তন করতে পারি। কথাটা হচ্ছে, আমি যদি সুস্থ সবলভাবে না বেঁচে থাকি, তাহলে যতদিন বাঁচবো সব ডকুমেন্টসে আমার তো বাবা মার নামটা আমি লিখতে পারবো না। সো জি, আমার দেশ নিজের দেশের দায়িত্ব না নিয়ে অন্যের দেশের প্রতি তার যে এই সহমর্মিতা বর্তমানে যেভাবে ধরা দিচ্ছে, এটা যদি নিজেদের মানুষের জন্য ধরা দিত, ভবিষ্যতে এটা গাজার জন্যও ভালো হতো, আমাদের জন্যও ভালো হতো, গোটা পৃথিবীর জন্যই ভালো হতো।
ধন্যবাদ আপনাকে। আমি একটু বলি জাস্ট, হ্যাঁ, আপনি যেটা বললেন তার সাথে মিলিয়ে একটু যদি বলি যে জাতিসংঘের উদ্যোগে যদি সারা পৃথিবীব্যাপী কোনো কথা হতো, গাজার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হতো, সেটা খুব ভালো দেখাতো। ওআইসি কে নিয়ে যদি ওআইসি যদি কোনো উদ্যোগ নিত, সেটি হচ্ছে সেটি গাজার জন্য ভালো হতো। অথবা ইসলামী রাষ্ট্র যেগুলো আছে সবাই সম্মিলিতভাবে যদি কোনো উদ্যোগ গ্রহণ করতেন, সেটি গাজার মানুষের জন্য ভালো হতো। বাংলাদেশ যাই হোক তবুও বড় একটা উদ্যোগ নিয়েছে, ব্যাপক জনসমাগম হয়েছে, গাজার পক্ষে সমর্থন জানিয়েছে। আমরা একটু জাস্ট দুই একটা শ্রী বিনো, ভাগ্য কবে আমার আমরা দেশটারে একবার ধ্বংস করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নূর মোহাম্মদ, শেখ হাসিনার সরকার বারবার দরকার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জি। MK, ভুয়া সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। তার সিরা আপনাদের জন্য শুভকামনা রইল। আওয়ামী লীগের অবস্থান নিয়ে কিছু বলবেন? জি, আমরা সেটা চেষ্টা করব। সনাতন, সত্যকে কেউ আহ, টাকা রাখতে পারবেন না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আম, কবির, তিনি বলছেন শীত শেষে ইউনুস সাহেবের সবজির দামও শেষ। সবজির দাম নিয়ে খুব যত কথাই হোক, সবজির দাম কিন্তু কম। আওয়ামী লীগের সরকার ফ্রম লিসবন। আচ্ছা, তিনি লিখছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, প্রত্যেকটা রাজাকারের ফাঁসি হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা স্যার, আপনার কাছে এখন যেটি জানতে চাই যে আমাদের দেশে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে মার্চ ফর গাজা, ব্যাপক উপস্থিতি, এবং আমার মনে হয় পৃথিবীতে এত মানুষ একসাথে হয়েছেন কিনা গাজার পক্ষে। আমি হয়তো জানি না, আমি ছোট মানুষ, অত উপস্থিতি অতীতে হয়েছে কিনা, ভবিষ্যতে হবে কিনা। এই গাজার উপর যে নৃশংসতা চলছে, বাংলাদেশের এই গণজমায়েত এবং ব্যাপক মানুষের সমর্থন বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, যখন সারায়েভোতে যুদ্ধ চলছিল, বসনিয়াতে, পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমোটিভ ইস্যু ছিল বসনিয়া। বর্তমানে আপনার রাফা খালি হয়ে যাওয়ার পরে অবশিষ্ট যা আছে গাজায়, এটি, এই যে প্লাইট অফ গাজাবাসী, তারা এখন আপনার সবচাইতে ইমোটিভ সেন্টার অফ অ্যাটেনশন হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশে। আপনার ডান বাম মধ্য যেই ধারার মানুষই হন না কেন, বিভিন্ন কারণে বিভিন্ন যুক্তিতে তারা এই বিষয়টা নিয়ে ভাবিত, এবং তার একটা রিফ্লেকশন আমরা আজকে দেখেছি। এই যে মানুষের ঢল, এটি ঢাকা শহরের একটা বড় অংশের যানবাহন ব্যবস্থাকে রীতিমতো অচল করে দিয়েছিল, এবং এটি আগে থেকে জানান দেয়ায় অনেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বপ্রণোদিত হয়ে বিরত থেকেছেন আপনার রাস্তাঘাটে ধন্যবাদ। শকট নিয়ে শকট নিয়ে ঘোরাফেরা করতে। তো যাই হোক, এটি একটা ইমোশনাল আউটব্রাস্ট, ম্যানিফেস্টেশন, এটা স্বীকার করতেই হবে। ধন্যবাদ। জি, জি। তবে এটার ব্যাপারে অনেকে বলছেন যে হ্যাঁ, সবগুলো মুসলিম দেশ যদি অর্গানাইজলি একটা ভূমিকা নিত, সেটি ভালো হতো। অথবা পাকিস্তান, সৌদি আরব বা মিডল ইস্টের যেসব দেশ আছে তারা কি ভূমিকা পালন করছে। তবে আবার কেউ বলছেন যে তারা যে ভূমিকাই পালন করুক না কেন, বাংলাদেশে সেটা দৃষ্টান্ত, বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। আবার কেউ বলছেন যে মাওলানা মিজানুর রহমান আজহারি, তিনি যদি মালয়েশিয়া থেকে সেই ডাকটা দিতেন, মালয়েশিয়াতে এই আন্দোলনটা করতেন, এটা আরো বেশি ফোকাসড হতো। মানে মালয়েশিয়ায় বাংলাদেশিদের যারা ওখানে আছে এবং মালয়েশিয়ার মুসলিম গোষ্ঠী যারা আছে, তারা সহ যদি এই একটা মহাসমাবেশের ডাক দিতেন, সেটা আরো ভালো। আবার কেউ বলছেন যে না, মালয়েশিয়া করতে গেলে মালয়েশিয়ান সরকার বাধা দিত। তো সেই ক্ষেত্রে একটা বক্তব্য আবার বেরিয়ে এসেছে যে প্রত্যেক সরকারেরই একটা নিজস্ব মতাদর্শ আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে, আন্তর্জাতিক বিষয়গুলো দেখতে হয়। বাংলাদেশে সেটার অনুপস্থিত কিনা, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে। এই ব্যাপক সমাবেশে নিশ্চয়ই অনেক কিছু দেখা গেছে, অনেক কিছু হয়েছে, এবং যেগুলো আহ, ইসরায়েলি পণ্য সেগুলো বর্জন করার কথা বলা হয়েছে, এবং সেই সাথে ইসরায়েলের বিচার দাবি করা হয়েছে এটা ঘোষণাপত্রে। এটি কোথায় গিয়ে দাঁড়াবে বা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের এই মহাসমাবেশকে কিভাবে দেখবেন, সেটি আমরা কিছুদিন পরেই জানতে পারবো। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো স্যার, মার্চ পর গাজা শেষ হলো। গাজার মানুষ শান্তিতে থাকুক, গাজার মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, সেটি সবার প্রত্যাশা। যে বিষয়টি নিয়ে আমরা এখন আলাপ করতে চাই সেটি হচ্ছে আজকে সন্ধ্যায় মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের যে ঐকমত্য কমিশন হয়েছে, সেটির দুজনকে নিয়ে বসেছেন। আলী রিয়াজ সাহেব সেখানে ছিলেন, আর আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিটি সেখানে ছিলেন বদিউল আলম মজুমদার সাহেব। সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন জনগণের যে আকাঙ্ক্ষা, বড় মানুষের জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, বৃহৎ জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, যে একটা নির্বাচন ডিসেম্বরের মধ্যে যদি হয় ভালো, আজকে তিনি সেটা ব্যক্ত করেছেন এবং খুবই ভালো লেগেছে। জনগণ সেটা পজিটিভলি নিয়েছে যে না, মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে। এই বিষয়টি আপনি কিভাবে, এবং পরবর্তীতে সংশোধনী দেখলাম, সেটি হচ্ছে প্রথম আলোতেই দেখলাম যে প্রেস উইং থেকে সংশোধনী দিয়েছে যে না, ডিসেম্বর না, ডিসেম্বর থেকে 26 জুনে নির্বাচনের প্রস্তুতি নিতে
বলছেন। এই যে এটি কেন আমরা প্রথমে দেখেছি ডিসেম্বরে, তারপরে শুনছি এখন ডিসেম্বর থেকে জুন। আপনার কাছে কি মনে হচ্ছে? কোন চাপ অনুভব করেছেন তিনি? জি। দেখুন, আমি তো আপনার সত্য এবং এলসওয়্যার বলেছি, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল লরেট, দেশের সেরা মার্কেটিং ম্যান, বেস্ট প্যাকেজার। সেই জন্য কোথায় কখন কি বলতে হবে তার চেয়ে বাকপটু লোক দ্বিতীয়টি নেই, অন্তত গ্লোবাল স্ট্যান্ডিং এর বাংলাদেশে। জি, জি, এবং আপনার সে কারণে সুনির্দিষ্ট কোনো তারিখ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সে কারণে আপনার কি ধরনের নির্বাচন সেটাও কিন্তু পরিষ্কার নয়। জি, আপনার এই জন্যই আমার কয়েনেসটা হচ্ছে নির্বাচন মানে হচ্ছে চেজিং দ্য চিমেরা বাংলাদেশ কনটেক্সটে, অর্থাৎ জি, আপনি মরীচিকার পেছনে ছুটছেন, যতই কাছে যাবেন তা আরো দূরে চলে যাবে। আর প্রজেকশনের স্টাইলটা দেখুন আপনি। প্রথমত মাননীয় ধর্ম উপদেষ্টা, আমি আবার রিমাইন্ড করে দিই, তিনি কক্সবাজারে গিয়ে বলেছিলেন যে 2029 পর্যন্ত আমাদের এই সরকার থাকতে পারে। আকার ইঙ্গিতে পরোক্ষভাবে বিষয়টা এরকম। তারপরে আমাদের মাননীয় সম্মানীয় আহ, শফিক ভাই তিনি বলেছেন যে জুন পর্যন্ত আগামী বছরের। তারপরে আমাদের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে মাননীয় সরকার প্রধান নোবেল লর্ড প্রফেসর ডক্টর ইউনূস তিনি বলেছেন ডিসেম্বর থেকে এই জুন, এই ফ্রেমওয়ার্কের কথা। এখন আবার এই দুইজন ঐকমত্য কমিশনের সদস্যের সঙ্গে কথা বলে একরকমের ব্যাখ্যা দিলেন, পরে আবার প্রেস উইং থেকে আরেক রকম ব্যাখ্যা হাজির করা হলো। আর নির্বাচন তো বিভিন্ন রকমের হতে পারে, রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে, সংসদ নির্বাচন হতে পারে, গণপরিষদের নির্বাচন হতে পারে, স্থানীয় সরকার পরিষদগুলোর বিভিন্ন রকমের নির্বাচন হতে পারে, নির্বাচন হতে পারে রেফারেন্ডাম, গণভোট। তো সেই জন্য পরিষ্কার করে ঝেড়ে কেসে যতক্ষণ পর্যন্ত তারিখ ঘোষণা করে বলা না হবে যে সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এবং তার নেচারটা কেমন সেটাও কিন্তু পরিষ্কার হতে হবে। এটা এক্সক্লুসিভ নির্বাচন হবে না ইনক্লুসিভ নির্বাচন হবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা ইনক্লুসিভ নির্বাচন। এবং সেটি যদি আয়োজন করা না যায় তাহলে আপনার এসেনশিয়ালি ফ্লড থেকে যাবে নির্বাচনটি গোড়া থেকেই, জেন্ডেম প্রিন্সিপাল অনুসারে। তো ফলে সে বিষয়গুলো আপনাকে ধর্তব্যের মধ্যে নিয়ে কথাটা বলতে হবে। ধন্যবাদ। জি, 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 স্যার তবু আমি একটু ওই জায়গাটাতে যদি আরেকটু ক্লিয়ার করেন যে আমরা সন্ধ্যার সময় দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যে তিনি ডিসেম্বরের মধ্যে এটা নিয়ে একটা কিন্তু সবার মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়েছিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা তিনি বলেছেন এবং এটা কিন্তু দেশবাসীর প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর বড় রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা যে ডিসেম্বরের নির্বাচনটি হোক। এবং অনেকে ভেবেছেন, অনেকে বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বিনয়ের সাথে ডিসেম্বরের নির্বাচন দিয়ে তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান। কিন্তু পরবর্তীতে আবার সেই যে প্রেস উইং থেকে বলা হলো ডিসেম্বর না জুন, এর মধ্যে কি একটা কোন প্রকার সন্দেহ তৈরি হচ্ছে? দেখুন, আমরা যদি 1970-71 ওই অধ্যায়ে ফিরে যাই, নিশ্চয়ই আমরা ওই চরিত্রটিকে ভুলে যাইনি। জেনারেল ইয়াহিয়া খান জি, তিনি কনগ্রেচুলেট করেছিলেন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে, যে পরিচয় করে দিয়েছেন পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী। এক, তারপরে যে ব্যাপারটি দাঁড়ালো, তিনি সময় খ্যাপন করলেন এই মার্চ মাস জুড়ে একটা ডায়লগের মধ্যে ব্যস্ত রেখে সবাইকে, এবং যথারীতি সৈন্য সামন্ত নিয়ে এসে যা করবার তা করলেন, অপারেশন সার্চ লাইট। তো ফলে যতক্ষণ পর্যন্ত আমরা সুনির্দিষ্ট তারিখ না পাচ্ছি, অতীতের অভিজ্ঞতা আমাদেরকে ঘরপোড়া সেই গরুর অবস্থায় ফেলে দিয়েছে, সিঁদুরে মেঘ ও, দেখলে ডরায়। আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পিঞ্চ অফ সল্ট বিষয়গুলোকে একটু বুঝে শুনে আপনার বিবেচনায় নেওয়া ভালো, তা না হলে মনে হবে আশা কুহুকিনী। জি, ধন্যবাদ আপনাকে। তবে আমরা দর্শক মন্ডলী আপনারাও জানেন এবং যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মূল্যবান কমেন্টস করছেন অনেক কিছু। আর সেই সাথে একটু বলি যে আমাদের এনসিপির যে উত্তরাঞ্চলীয় প্রধান তিনি বলেছেন যে ইউনূস সরকার ৫ বছর থাকলে ভালো হয় এবং এরপর আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন জনগণ বলতেছে আমগরে ৫ বছর থাকার জন্য। উনার ইউটিউব চ্যানেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি বলেছেন ওনার ইউটিউব চ্যানেলে কেউ মন্তব্য করেছেন দেশের জনতা। তো সেটাকেও তিনি এক ধরনের এটা কিন্তু উনার ভিতরের কথাও হয়তো উনি বলেছেন এই উপলক্ষে। এছাড়া আরো কেউ বলছেন যে ওনারা ৫ বছর থাকুক। আবার কেউ বলছেন ২৯ সাল পর্যন্ত থাকা উচিত। এগুলো নিয়ে একটা মতদ্বৈততা একদম মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে। কিন্তু অধিকাংশ মানুষ যেটি মনে করেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশের জন্য ভালো। আমরা কিছু একটু খবর নিয়ে নিতে চাই। কবির হোসাইন ভাই, জামাতিরা নাকি গাজায় গণহত্যাকে একটি ইস্যু হিসেবে ব্যবহার করতেছে। যা কিছু ধর্মবিরোধ ধর্মান্ধ মানুষ মাঠে নামার মানুষ নুনু সরকার এদেরকে দেখিয়ে আওয়ামী লীগকে মিথ্যা ভয় দেখাতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যারও যেটা মাঝে মধ্যে বলেন, তিনি কিন্তু যুদ্ধ পরিস্থিতির কথা বলে থাকেন মাঝে মধ্যেই। সো যুদ্ধ পরিস্থিতি অবস্থা যদি বাংলাদেশে বিরাজ করে তাহলে তো নির্বাচন হওয়া সম্ভব না। সমীরণ রায় ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার পর
হাত পড়বে সমুদ্রের রাস্তায়। ঠিক আছে, দেখা যাক কি দাঁড়ায়। গাজার ব্যাপারটা মনে হয় মৌচাকে ঢিল ছোড়ার মতো। সিয়াম 0.3। মুন, আপনি কি শুনেছেন স্যারের কথা নির্বাচন নিয়ে? উনি যেটা বলেছেন, আমিও পত্রপত্রিকায় যেটা দেখেছি, যে ডিসেম্বরের নির্বাচনের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। পরবর্তীতেই তার প্রেস উইং থেকে আবার জানানো হয়েছে না, ডিসেম্বর থেকে জুন 26-এর মধ্যে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার কাছে কি মনে হচ্ছে? এটা ভাই শুরুতেই আমি বলছিলাম যে আমরা সব জায়গা নিয়েই আসলে এখন দ্বিধান্বিত, আমরা কোন দিকে যাব, কি করব। আহ, আমরা আসলে হ্যাং হয়ে আছি, এবং উনি বা ওনারা হয়তো ওভাবেই আমাদের রাখতে চাচ্ছেন, যেহেতু আমরা সাধারণ, তাই তো, আমরা সাধারণ, হুম, তাই হয়তো ওভাবেই রাখতে চাচ্ছে যে আমাদের পক্ষে আসলে নির্বাচন হবে কি হবে না, কি হলে ভালো হবে না হলে ভালো হবে, এটা তো আমরা বুঝবো না, এরকম একটা জি, ধারণা। জি। তো এই নির্বাচন যদি না হয় এই দেশে, তখন কি, আপনাকে একটু আগে যে কথাটা বলছিলাম, আমার দেশকে যদি আমি শক্তিশালী না করতে পারি, সেটা কিভাবে পারবো? সেটা তো আমার দেশকে গণতন্ত্র দিয়েই করতে হবে শক্তিশালী। হুম, না, ওই যে ফরহাদ মাজার সাহেব বলেছেন আবার গতকাল, যে গণতন্ত্র দিয়ে ওই যে গণতান্ত্রিক পরিবেশ ভাইয়া, সৃষ্টি হয় না, ওনাকে নিয়ে আমি ওই কোনো কথাই বলতে চাই না। উনি সন্ত্রাসীরা ক্ষমতায় এসে দাঁড়ায় যায়। ডানে কিন্তু ওনার উদ্দেশ্য, সরি, দাঁড়ায় বামে কিন্তু ওনার উদ্দেশ্য থাকে ডান দিকে। সো আচ্ছা, আমি ওনাকে নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড নই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তবে আমাদের ফরহাদ মাজার সাহেব স্যার জানেন কিনা, বলেছেন যে নির্বাচন মানে যে গণতন্ত্র তা কিন্তু নয়। উনি বলেছেন যে অনেক এটা তিনি বলেছেন। আচ্ছা, আমরা সেদিকে আর না যাই যে স্যার, গাজায় বা ফিলিস্তিনে যাওয়ার ব্যাপারে আমাদের পাসপোর্টে কোনো বাধা আছে কিনা বা কোনো রেস্ট্রিকশন আছে কিনা? আমরা কি সেখানে যেতে চাইলে যেতে পারবো? এই ধরনের আপনার জানা আছে কিনা? দেখুন, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তিনি জি, একবার যাওয়ার চেষ্টা করেছিলেন এবং ইসরায়েল তাকে অনুমতি দেয়নি। বলেছিল যে আগে ইসরায়েলকে রেসিপ্রোকেট করতে হবে। অ্যাজ ফার অ্যাজ ইসরায়েল ইজ কনসার্ন, তারা হচ্ছে বিশ্বের প্রথম দেশ যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 29 এপ্রিল 1971-এ। এক, আচ্ছা, তারপরে এটা রেসিপ্রোকেট করেছে দ্বিতীয়বার আপনার 1972-এ, লিবারেশনের পর। তো সেই জন্য অ্যাজ ফার অ্যাজ দে আর কনসার্ন, দে রিকগনাইজ বাংলাদেশ। অ্যাজ ফার অ্যাজ উই আর কনসার্ন, উই ডিড নট রেসিপ্রোকেট টিল টুডে। বাট সর্বশেষ যে ই পাসপোর্টটি আমাদের প্রডিউস করা হয়েছে, সেখানে জি, এই যে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি তুলে দেওয়া হয়েছে। জি, জি। না, ইসরায়েল, আমি বলছি ফিলিস্তিনে যেতে পারবো কিনা? ফিলিস্তিনে এখন যে এখন যুদ্ধ করার ধরুন জন্য কেউ যদি যেতে চায়। মানে আমাদের দীপুমণি, এই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি রামাল্লায় যেতে চেয়েছিলেন। এখন জি। আপনি ফিলিস্তিন বলেন, গাজা বলেন, ওয়েস্ট ব্যাংক বলেন, যেখানেই যেতে চান, ইসরায়েলের অনুমতি ছাড়া আপনি যেতে পারবেন না। এটা তো সমস্যা হয়ে গেল। না, ওই যে কেউ বলছেন যে অনেকেই তাহলে যুদ্ধে চলে যেতেন। আমাদের কালকে আমরা যে উপস্থিতি দেখেছি সেখানে যে যুদ্ধে মন্তব্যগুলো যেতে হলেও ইসরায়েলের অনুমতি নিয়ে যেতে হবে। তাহলে তো কিভাবে হুম। যাবে? এটা তো যাওয়া হবে না। ইসরায়েলের ইসরায়েলের এই যে আরেকটা আরেকটা বিষয়, ওই যে আপনার এই যে প্রতি বছর আমাদের টঙ্গী ইজতেমা, এখানে ইসরায়েলি নাগরিকেরা আপনার সামিল হন প্রতি বছর আচ্ছা, ইসরায়েলের পাসপোর্ট নিয়ে, এবং ইসরায়েল সরকারের অনুমতি নিয়েই তাদের আসতে হয়। তারা হোক প্যালেস্টাইনিয়ান, হোক তারা আপনার প্রথম ইসরায়েল, শ্রেণীর ইসরায়েলি নাগরিক, ইসলাম ধর্মাবলম্বী। জি। আচ্ছা স্যার, আরেকটা কথা বলি, ইসরায়েলে যে 20% মুসলিম আছেন, তারা কোনো উদ্যোগ গ্রহণ করছেন কিনা? ইসরায়েল আমরা জানি যে 20%, ওদের যদি লোক সংখ্যা 80-90 লাখ বা 1 কোটি হয়, তার মানে 20 লক্ষ আছে মুসলিম। তারা তার মধ্যে গাজা, অন টপ অফ দ্যাট ড্রুজ কমিউনিটি আছে, তারাও এক ধরনের মুসলিম। আচ্ছা, আচ্ছা, তাদেরকে কোনো অবস্থান গ্রহণ করতে আমরা দেখি নেই। ফিডেল হয়তো সেখানে পাচ্ছে না। ফিডেল ক্যাস্ট্রো গাজা মার্চ ফর গাজা ফেরার সময় দোকানপাট ভাঙচুর ও ডাকাতি। ধন্যবাদ আপনাকে ফিদেল ক্যাস্ট্রো। ফিদেল ক্যাস্ট্রো তো মারা গেছে। জি, জি, উনি তো প্রিয় বাংলাদেশ, বর্তমানে ভণ্ডরা এতদিন কোথায় ছিল? আচ্ছা, আজ ফিলিস্তিনের জন্য মরিয়া, আজ ফিলিস্তিনের জন্য মরিয়া। হ্যাঁ, অনেকে বলছেন এটা। অভিজিৎ মজুমদার, ইউনুস এখন পর্যন্ত গাজা নিয়ে একটা মন্তব্য করেননি। হ্যাঁ, এটা রাষ্ট্রীয় পলিসি। উনি আবার কেউ বলছেন যে উনি ইসরায়েলের সমর্থক। নানান বিতর্ক আছে, আমরা সেটা জানি না। মোহাম্মদ আকাশ, তিনি বলছেন যে আমাদের আজারি সাহেবকে ফিলিস্তিনে পাঠান যুদ্ধ করার জন্য। হ্যাঁ, ওই যে স্যার যেটা বললেন, ও ফিলিস্তিনে যেতে পারবে না তো। ইসরায়েলের অনুমতি ছাড়া ফিলিস্তিনে যেতে পারে, এটা তো খুব ভয়ানক স্যার। এটা তো আহ আবার ইসরায়েলের অনুমতি ছাড়া গাজায় কোনো খাদ্যদ্রব্য ঢুকতে পারবে না। আয় হায়! আমি সূর্য, তিনি বলছেন, আসসালামু আলাইকুম ইসমাইল ভাই, আপনাকে একটা অনুরোধ করেছিলাম লাইভ করার কিছু আগে অন্ততপক্ষে ফেসবুকে একটা ঘোষণা দিন, যাতে আমরা আগেভাগে প্রস্তুতি নিয়ে থাকতে পারি। ধন্যবাদ ভাই। এইটা মাঝে মধ্যেই ভুল হয়ে যায়, আমরা হঠাৎ সিদ্ধান্ত নেই, যে কারণে জানাতে পারি না আসলে।
লোকমান হোসাইন তিতুমির কলেজের একজন শিক্ষার্থী হয়ে বলছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ছাত্ররা আবার মাঠে নামবো ডক্টর ইউনূস স্যারকে ৫ বছর রাখার জন্য, এবং আমরা জয়ী হব। ৫ বছর রাখার জন্য আবার একটা মাঠে নামার প্রস্তুতি চলছে। জি, লোকমান হোসেন, ধন্যবাদ আপনাকে। সৃষ্টি বিডি বলতে লজ্জা লাগে, আবার না বলেও পারি না, দেশটাকে ১২ ভাতারি বানিয়ে ফেলেছে সমন্বয়করা। ধন্যবাদ মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। আমরা আরেকটা বিষয় নিয়ে আসতে চাই। মুন, আপনি কি যুদ্ধে যেতে চান? স্যার বললো যে ইসরায়েলের পরামর্শ নিয়ে যদি যেতে চান যেতে পারেন। এক্স্যাক্টলি, আমার পুরনো যে পাসপোর্টটা ছিল সেটাতেও এটাই ছিল যে ইসরায়েলে যাওয়া যাবে না, পরবর্তীতে সেটা উঠে যায়। তো আসলে আমি যুদ্ধে যেতে চাই কিনা এটাই আমি একটু ইসরায়েলের একজন মানুষকে দিয়ে কিছু কথা, ওনার কিছু গল্প আমি শেয়ার করছি, সত্যি ঘটনা। এর আগে আমি বলছি যে গাজাবাসীর জন্য আমার আজীবনই আমি এটা নিয়ে শুনেছি, আজীবনই এটা নিয়ে আমার মন খারাপ হয়েছে। কিন্তু এটা কিভাবে সলভ করা যায় একজন সাধারণ মানুষ হিসেবে, এটাকে সলভ করা সম্ভব, এটা অনেকবার যখন ভেবেছি, এটা আসলে কখনো সম্ভব না। কারণ গাজা বা প্যালেস্তাইন থেকে যারা আসছে চাষ করতো বা শ্রমিক হিসেবে কাজ করতেও, তাদেরও কিন্তু একদম ইসরায়েলের সেই সমস্ত ডকুমেন্টস নিয়েই আসতে হচ্ছে, এবং ঠিক ওই সময়ের মধ্যেই, যে সময়টুকু ধরা বাঁধা আছে ওই সময়ের মধ্যেই চলে যেতে হচ্ছে। তো আমরা অনেক কিছু না জেনে শুনে যদি শুধু বলে ফেলি যে যুদ্ধে যাওয়াটা আসলে এত সহজ নয়। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনার কাছে। স্যার, আরেকটা কথা, মানে আর স্যারের কাছে আমার এটা একটা প্রশ্ন ছিল। বলেন। মানে আমি জানি যে সৌদি আরব বা মিডল ইস্টের কোনো কান্ট্রি এটার সাথে জড়াবে না, যদি জড়াতো তাহলে তো অনেক আগেই অনেক সুন্দরভাবে একটা সমাধান হয়ে যেত। তো এটা তো আদতেও সম্ভব নয় কি? আর একটা হচ্ছে যে আহ, আচ্ছা স্যার, এটার উত্তর দিয়ে নে, আমি তারপর বলছি। সমাধান সম্ভব স্যার? আবার আবার ইসলাম ধর্মে, খ্রিস্ট ধর্মে, ইহুদি ধর্মে আবার কি কি আছে আমি জানি না, কিন্তু বলে যে ইহুদিরা অনেক দূর এগিয়ে যাবে, ওইটা তাদের পবিত্র ভূমি, এটা তারা না, কোরআনে আছে নাকি, মানে এই যেটা এই ছিল যে এই জায়গাটা স্যার তাদের, এটা এটা তারা দখল করবে। ইহুদি ধর্মেও আছে, ইহুদিদের যে এটার ব্যাপারে স্যার কিছু জানেন নাকি? দেখুন, মিডল ইস্টের দেশগুলো ইসরায়েল রাষ্ট্রের জন্ম লগ্ন থেকেই আপনার এক ধরনের লাভ হেট রিলেশনের মধ্যে আছে। প্রথমত আপনার জর্ডান, পরে ইজিপ্ট এবং সিরিয়া, এবং আরো পরে আপনার ইরাক, এরা সবাই, এবং সর্বশেষ ইরান, এই বৈরিতার যে নজির তারা প্রদর্শন করেছেন এবং রেখেছেন, এবং এটি প্রদর্শন করতে গিয়ে বারংবার তারা হোঁচট খেয়েছেন। জি, এবং এই রিয়েলাইজেশন থেকেই আনোয়ার সাদাত তিনি ছুটে গিয়েছিলেন তেল আবিবে, ক্যাম্প ডেভিড চুক্তি করেছিলেন, এবং নাকে খত দিয়ে বলতে গেলে সিনাই উপদ্বীপ ফেরত পেয়েছেন। এবং ইসরায়েল ইজিপ্ট কূটনৈতিক সম্পর্ক তারা স্থাপন করেছেন, এখনো বহাল আছে। জর্ডান ইসরায়েলকে রিকগনিশন দিয়েছে। মরক্কো দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রাখছে। আপনার ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের। 100% মুসলিম নেশন আপনার মলডিভস, তারা ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করেছে। আপনার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ তিনি আমেরিকায় গিয়ে জুইশ লবি, যেটি এইপ্যাক, তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং বলেছেন যে ভারত যেহেতু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখে, আমাদের জাতীয় স্বার্থে ইসরায়েলের সঙ্গে ট্র্যাক টু সম্পর্ক চালু করতে হবে। এবং তার অংশ হিসেবে আপনার নর্দার্ন টেরিটরিতে যখন ভূমিকম্প হলো পাকিস্তানে, তখন বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী পাকিস্তান গ্রহণ করেছে ইসরায়েল থেকে। আচ্ছা, আর অত দূরে যাই কেন, সিডোরের কথা নিশ্চয়ই ভুলে যাননি 111 সরকারের সময়। তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ইফতেখার চৌধুরী। তার কাছে চিঠি আসলো সিডোরের পরপর যে ইসরায়েল বাংলাদেশকে ত্রাণ সামগ্রী প্রদান করতে চায়। তিনি অনেকটা বাঙালি বুদ্ধি আঁটলেন, হাও বলবেন না, নাও বলবেন না। 1 সপ্তাহ অপেক্ষা করে ক্যাপ্টেন অ্যাবেন্স অবস্থায় রেখে দিলেন, চিঠির জবাবও দিলেন না, আবার মানাও করলেন না, গ্রহণও করলেন। ওই রকম একটি অবস্থায় ইসরায়েল তো স্মার্ট নেশন, 1 সপ্তাহ অপেক্ষা করে তারপর তারা পুরো ত্রাণ সামগ্রী যেটা পাঠাতে চেয়েছে সেটা টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে হ্যান্ড ওভার করেছে। তাদেরকে দিয়ে বলে দিয়েছে যে এটি বরিশাল ডিভিশনে বিপণনের ব্যবস্থা করতে হবে, এবং 1 সপ্তাহের মধ্যে বরিশাল ডিভিশনে ত্রাণ সামগ্রী বিতরণ শেষ করে তারা পোস্টমর্টম
একটা রিপোর্টও প্রকাশ করার ব্যবস্থা করেছে। নাইমুল ইসলাম খান সম্পাদিত সেই সময়কার সবচেয়ে জনপ্রিয় 2 টাকায় পাওয়া যেত যে দৈনিক পত্রিকাটি আমাদের সময়, সেখানে এই কিভাবে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এবং আপনার না জেনে বরিশালবাসী কিভাবে আপনার কল্যাণ কামনা করেছে যারা ত্রাণ পাঠিয়েছে তাদের, সেই বিষয়গুলো তারা প্রকাশ করে দিয়েছিল। তো ফলে আপনার বাংলাদেশও বাদ যায়নি ইসরায়েলি এইড গ্রহণ করা থেকে। আর শুরুতেই আমি বলেছি যে ইসরায়েল ইজ দ্য ফার্স্ট কান্ট্রি হুইচ রিকগনাইজ বাংলাদেশ। 28শে এপ্রিল বাংলাদেশের সেই প্রবাসী সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ তিনি চিঠি পাঠিয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তাদের সমীপে, এবং সেটি তিনি আদিষ্ট হয়েছিলেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল দ্বারা, এবং মোশতাক সাহেবের স্বাক্ষরযুক্ত সেই চিঠি আমি দেখেছি, যে কপি, সফট কপি আমার কাছে আছে। এবং তার উপর ভিত্তি করে 29 এপ্রিল অর্থাৎ পরদিন ইসরায়েল রেসপন্ড করেছে, স্বীকৃতি প্রদান করেছে। মুক্তিযুদ্ধে আমরা ইসরায়েলের আপনার সহায়তা নিয়েছি, অস্ত্র, গোলা বারুদ, তারপর সেই সঙ্গে আপনার উদ্বাস্তু শিবিরে যারা ছিলেন ভারতে তাদের জন্য ত্রাণ সামগ্রী সবই নেওয়া হয়েছে। সুতরাং আপনার আমরা যদি এখন ভিন্ন অবস্থান ব্যক্ত করি অথবা বলি যে না বুঝে এই কাজগুলো হয়েছে, তাহলে তো ভাই চেহারা দেখাবো কোথায়? স্যার, এখানে আরেকটা কথা বলি, এই যে বাংলাদেশে মহাসমাবেশ হয়ে গেল গাজার পক্ষে, এতে করে আন্তর্জাতিক রিলেশনের ক্ষেত্রে বিশেষ করে আমেরিকা, ইউরোপ বা অন্যান্য দেশের সাথে কোনো মতদ্বৈততা দেখা দিতে পারে কিনা? তারা কি কোনো ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ আছে কিনা? সম্ভাবনা কম, কারণ ইমোশন ইজ রানিং হাই। আমি আপনাকে বললাম না, পাকিস্তানের সেই বসনিয়া ইস্যুর মতো বাংলাদেশ হচ্ছে এই ইস্যুটি প্রমিনেন্ট। আর দল মত নির্বিশেষে ডান বাম মধ্য যাই বলুন, আফটার অল হিউম্যানিটির বিষয় যখন আসে তখন সবকিছু ছাপিয়ে যায়। এখানে এক্স্যাক্টলি। গাজায় শুধুমাত্র মুসলিম আরব প্যালেস্টাইনিয়ানরাই মৃত্যুবরণ করছে না, সেখানে খ্রিস্টান আরব প্যালেস্টাইনিয়ানরাও মৃত্যুবরণ করছে, টার্গেটেড। সুতরাং এটাতে আপনার শুধুমাত্র যে মুসলমান নিধনের কাজ চলছে সেটা বললে সীমায়িত করা হবে পুরো বিষয়টা। আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন লার্জার ইসরায়েল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইজিপ্টের রিভার নাইলের ব্যাংক থেকে শুরু করে টাইগ্রিস ইউফ্রাটিস যে সাতল আরব, ইরাক, এই পুরো টেরিটরি নিয়ে লার্জার ইসরায়েল গঠিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেজন্যই কিন্তু গাজা খালি করবার এই চেষ্টা আমরা লক্ষ্য করছি। এখন জি। আপনি যদি বুঝতেই না চান বিষয়টা, মাঝখান দিয়ে চোখ বন্ধ করা আছে আপনার, চোখ খুলে দেখবেন যে পুরো এলাকা জুড়ে বিশাল জায়ন ল্যান্ড ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন কি করবেন? আচ্ছা, আমাদের ধন্যবাদ স্যার আপনাকে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের 2700 বছর আগে ওয়ান অফ দ্য লস্ট ট্রাইবস অফ ইসরায়েল, যেটা জি। আপনার আসিরীয় পারসিকিউশনের সম্মুখীন হয়ে চলে এসেছিল এবং এখানে থিতু হয়েছে, যার নাম হচ্ছে বনি মানাসা। এরা বসবাস করে আপনার মিজোরাম এবং মণিপুরে, এবং এখান থেকে সর্বশেষ এই যে গাজা ক্রাইসিস, এখানে মানসা কনস্ক্রিপ্ট যারা ভারতীয় ইহুদি, তারা গিয়ে কিন্তু যুদ্ধ করেছে, এবং সবচেয়ে নৃশংস আপনার আচরণ কেউ যদি করে থাকে তাহলে এই মানসারাই করেছে বলে অনেকে দাবি করছে। তো জি। ফলে আপনার নাকের ডগায় পাশের দেশ থেকে লোকজন যাচ্ছে ভলেন্টিয়ার হিসেবে ইসরায়েলের অনুমতি নিয়ে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করতে, এটার খোঁজ খবর কজন রাখে? আহ, আচ্ছা, সত্যের সন্ধানে ইয়ামিনী তিনি বলেন ফিলিস্তিন সত্যের সন্ধানে সুদখোর ইউনুস ইসরায়েলকে 100 কোটি টাকা দিয়েছেন, দিয়ে সহযোগিতা করেছিল। এই ব্যাপারে কোনো কথা না বলেন না কেন? অরিজিনাল ইসরায়েলি প্রোডাক্ট তো ডক্টর ইউনুস। এই ব্যাপারে ভাই আমাদের বলার কিছু নাই। এগুলো হলো পত্রপত্রিকা কিভাবে আসে, কতটুকু এসে কতটুকু সত্য আমরা সেটি জানি না। ইয়ামিনী ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হোক, শুধু এটাই হামাসের দাবি। এটাই হামাসের দাবি। এটা কি হামাসের দাবি? হামাস কি সেটা চায় কিনা আমি সেটা জানি না। আচ্ছা, ঠিক আছে। কবির আহমেদ তিনি লিখেন, কলিমুল্লাহ স্যারের কাছে প্রশ্ন, হাই পলিটিক্স এর ক্ষেত্রে আমরা কি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছি? আমরা অনুভব করছি ক্রমাগত লো পলিটিক্স ব্যবহার করে সরকার আমাদের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে রাখতে চেষ্টা করছেন বা চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে আমরা একটু আগে কথা বলেছি, কোন আন্তর্জাতিক সোহেলা সুবেল আহমেদ। আচ্ছা, আজ পর্যন্ত ইউনুস কি ফিলিস্তিনের পক্ষে একটা বক্তব্য দিয়েছেন? প্রশ্ন রইল। জাতিসংঘ ওই যে সাধারণ অধিবেশন, গত জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি একটা কথা বলেছেন ফিলিস্তিনের পক্ষে। জি, ধন্যবাদ আপনাকে। কিন্তু বাংলাদেশ থেকে বলেননি। কবির আহমেদ কলিম নাসারের কাছে হাই পলিটিক্স এটা আলোচনা করেছি আমরা। আরেকজন কি সোহরাওয়ার্দী উদ্যানে কি আম ছিল? একটি ভূখণ্ডের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস, একটি ভূখণ্ডের বেশিরভাগ মানুষ মুসলমান। এই বিষয়ে দুটি জীবনে সমাজে আসলে কি তা জাতিকে জানতে হবে, তা নিয়ে ভাবতে হবে। ধন্যবাদ। মুনা, আপনি কি কিছু যোগ করতে চান? আপনি কি কিছু যোগ করতে চান স্যারের সাথে? হ্যাঁ, আমি স্যারের সাথে যোগ করতে চাই, যেটা হচ্ছে যোগ করার বিষয়টা স্যার খুব সুন্দর যে ইস্যুটাই মেইনলি বললেন। এটা শব্দটা খুব ছোট্ট হচ্ছে, কিন্তু আসলে এটার ব্রিজ মানে
মানে বিস্তার অনেক বেশি। এটাই সত্য যে এটা আসলে কোনো ইহুদি কিংবা হচ্ছে যে কোনো মুসলিমদের ও আচ্ছা ঝগড়াঝাটির। আচ্ছা আচ্ছা, আপা আপা একটু 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 আপনাকে থামি মরু প্রান্তে। আসসালামু আলাইকুম ইসমাইল ভাই। মিজানুর রহমান আজহারি আজ ইসরায়েলের চশমা পরে মিছিলে আসছেন, বিষয়টা একটু ভেবেছেন? ও তিনি নাকি ওই তিনি নাকি আম, ওই, তিনি নাকি ইসরায়েলের চশমা মানে কি রোবেন কি কি চশমাটার নাম কি যেন? রেবেন। রেভেন রেভেন। তিনি নাকি চশমাটি আজকে পরেছেন, রেভেন রেভেন পরেই তিনি আজকে আন্দোলনে ছিলেন। জুলকার নাইন শাহেদ তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন, সত্য কিনা জানি না, যে ইসরায়েলি কোম্পানি সম্ভবত ইসরায়েলি কোম্পানির রেভেন চশমা পরে তিনি আজকে সানগ্লাস পরে তিনি আজকে বক্তৃতা দিয়েছেন। যাই হোক, সত্য মিথ্যা আমরা জানি না, এগুলো আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন জি। হ্যাঁ, তো আসলে এটা না মানবতা বিরোধী যে কাজই হোক সেটার বিপক্ষেই থাকাটা মানুষের এক্স্যাক্টলি, মানবতার বিপক্ষে যেহেতু হচ্ছে, কেউ পক্ষে নাই জি। না। এটা আমি যখন থেকেই বুঝতে পারি তখন থেকেই পক্ষে নাই। মানুষ কেন মরছে, কেন মরছে, কেন মরছে, মানুষ কেন মরবে? তার আহ, কোনো অপরাধ না থাকলে তো তার ন্যাচারাল একটা মৃত্যু জি, হওয়ার উচিত। তো এটাই আমার মনে হয়। আমি একটা গল্প এটার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে বেশি বড় নাকি? না, খুব ছোট্ট একটা গল্প, জি। সত্যি গল্পই। তো সেটা হচ্ছে লিও রাজ বলে একজন আছেন, যিনি একজন চিত্রনাট্যকার এবং অভিনেতাও। তো উনি কিন্তু মূলত ইসরায়েলের বাসিন্দা, কিন্তু তার মাতৃভাষা অবভিয়াসলি হিব্রু থাকবেই। এখন সেটা হচ্ছে যে উনি কিন্তু একটা উদ্বাস্তুই ছিলেন ওনার ফ্যামিলি, কারণ বাবা মা দুজন দু জায়গা থেকে এসেছিল, ইরাক এবং আলজেরিয়া থেকে। তো তাদের একটা নার্সারি ছিল, মা টিচার ছিল, বাবা আর দাদি মিলে একটা নার্সারি কাজ করতো। এবং সেখানে যেটা হয়েছিল, তার ওখানে কিন্তু মুসলিমরা যে ইসরায়েলে আছে এটা সত্যি, ওখানে কিন্তু তার ইসরায়েলি বন্ধুদের কাছ থেকেই, কর্মীদের কাছ থেকে এবং প্যালেস্তাইনের কিছু কর্মীরা যারা ওই নার্সারিতে কাজ করতো তারা কিন্তু আরবি ভাষাগুলো বলতো। তো সেটা থেকে সেই ভাষাটা সে রপ্ত করে। পরবর্তীতে সে কিন্তু খুব মানে ইসরায়েলে সে ইয়েতে যায়, গোয়েন্দা সংস্থায় কাজও করেন প্রায় বছর 20, আমি যদি ভুল না করে থাকি। তো সেই ব্যক্তিটি এত বছর কাজ করার পর উনি রিটায়ারমেন্টে যখন যান, উনি হচ্ছে যে একটা সিরিজ করেন, ওটার নাম হচ্ছে ফাওদা। ওটার হিব্রু না আরবি শব্দ আমি বর্তমান পরিস্থিতির জন্য ওখানে যাচ্ছি না, কিন্তু মূলত বোঝায় যেটা, শব্দটা অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। হুম, তো আহ, তিনি কিন্তু আহ, সেই সিরিজটিতে কিন্তু এই যে বিষয়গুলো, হ্যাঁ, এই খুব হুম। সুন্দর করে তুলে ধরেছেন। উনি কিন্তু প্রচন্ড ঘৃণা পোষণ করতে পারতেন প্যালেস্তাইনদের মধ্যে, কিন্তু উনি কিন্তু সেটা করেননি, কারণ ওনার একজন বান্ধবীও কিন্তু, তার প্রথম বান্ধবী, যাকে হচ্ছে যে প্যালেস্তাইনি একজনই আহ, মেরে ফেলেন ছুরি দিয়ে। তো হুম। যে সত্যটা বুঝে আসে সে আসলে সত্যের পক্ষেই থাকবে। সেটা কোনো ধর্ম হবে না, সেটা কোনো দেশ হবে না, সেটা কোনো মতের বা পথের পক্ষে হবে না। এক্স্যাক্টলি তা- এক্স্যাক্টলি, তো কথা সত্য। সত্য যেটা মানবতার পক্ষে, সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই এক হওয়া উচিত, একমত হওয়া উচিত। আরো তিনি ইন্টারেস্টিং বিষয় হয়েছে, উনি কিন্তু আহ, ঠিক গাজা, প্যালেস্তাইন ওই জায়গাগুলোর অনেক জায়গা ধরে আপনারা কিন্তু শুটিং করতে পেরেছিলেন প্রথম কয়েকটা সিরিজে। ওটা আচ্ছা 4টা হয়েছে এবং তারা প্রচন্ড পছন্দ করে আচ্ছা এই আচ্ছা, এবার লিওরা। স্যার ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। এবার স্যারের কাছে একটা প্রশ্ন, যে ওই যে ইসরায়েলি কি মসজিদ মাদ্রাসা এগুলো আছে ইসরায়েলে? যেহেতু মুসলিম আছে 20 লক্ষ বা কাছাকাছি। ডেফিনেটলি আমাদের থার্ড লার্জেস্ট শ্রাইন, মক্কা মদিনার পরেই আপনার জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ, এবং আমাদের সবচেয়ে পবিত্রতম স্থানদের একটি। আপনার আল আমাদের আকসা জি নিশ্চয়ই আপনার মেরাজের কথা মনে আছে আপনার। জি জি জি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সৌদি আরব থেকে মেরাজে আল আকসা চড়ে এসেছিলেন আপনার এই যে ওয়াকফ যেটি আছে, অর্থাৎ জি জি। আল আকসা প্রেমিসেসে, সেখান আল থেকে আকসাটা কি তিনি এখন ইসরায়েলিদের ঊর্ধ্বাকাশে, দখলে না? দেখুন আমি শেষ করে নেই, তিনি জি ঊর্ধ্বাকাশে চলে গিয়েছিলেন 7 আসমান পার হয়ে, জি। আমাদের স্রষ্টার সঙ্গে তিনি মোলাকাত করেছিলেন, এবং পরে ফিরবার পথে তিনি আমাদের নবী পয়গম্বর যারা তার আগে গত হয়েছেন তাদের সঙ্গে তার মিথস্ক্রিয়া ঘটেছে, এবং আমাদের মুসা আলাহিস সাল্লাম যিনি ইহুদিদের সবচেয়ে বড় নবী, তার অনুরোধে তিনি আবার সৃষ্টিকর্তার কাছে ফিরে গিয়েছিলেন এবং 5 ওয়াক্ত নামাজ
আহ, 50 ওয়াক্ত ব্যবস্থা, থেকে 5 ওয়াক্ত। জি জি, জি জি, সেটা মঞ্জুর করে নিয়ে এসেছিলেন। এসে পৃথিবীতে তিনি যখন অবতরণ করলেন, এই যে ডোম অফ দ্য রক যেটাকে বলি আমরা, জি। আপনার স্বর্ণমণ্ডিত ওই যে চকচকে গম্বুজ, তার নিচে যে প্রেমিসিসটা সেটা একটা পাথুরে এবড়ো খেবড়ো ফ্লোর, এবং সেখানে এক কোনায় একটা গুহা মতো আছে, সেলার টাইপ। সেখানে প্রথম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করেন, এবং পৃথিবীর মাটিতে নেমে প্রথম তিনি নামাজ যেখানে বা সালাদ যেখানে জারি করেন, আদায় করেন, সেটা হচ্ছে আল আকসা মসজিদ, জেরুজালেমে। জি। স্যার, এটা কি এখন মুসলিমদের দখলে না ইহুদিদের দখলে এটি আছে? এটি একটা ওয়াকফ প্রপার্টি, এবং এটি মুসলিমরা পরিচালনা করে থাকেন। করে থাকেন। না, আমি বলছি ইসরায়েলের মূল ভূখণ্ড যেটি এখন দখল করে করে তারা বড় হয়েছে, সেখানে তো মসজিদ আছে মনে হয়। মুসলিম যেহেতু 20 প্রচুর লক্ষ আছে। প্রচুর প্রচুর মসজিদ আছে, একদম সেই মধ্যযুগের মসজিদ থেকে শুরু করে পরবর্তীতে এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে যে মসজিদগুলো সংস্থাপিত হয়েছে সেগুলো আছে। সব ওদের আছে। যে বিষয়টা সেটি হচ্ছে, যেই সমস্ত আরব প্যালেস্টাইনিয়ান মুসলিম কমিউনিটি হামলে পড়েনি ইসরায়েলের সঙ্গে বা ইহুদি কমিউনিটির সঙ্গে, তাদের সঙ্গে তারা সৎ প্রতিবেশী হিসেবেই পাশাপাশি বসবাস করছেন। আচ্ছা, তার মানে হচ্ছে ইসরায়েলের ভিতরে মুসলিম সম্প্রদায় যারা আছেন তারা খুব নিরাপদেই আছেন। ডেফিনেটলি, আচ্ছা, কোনো সন্দেহ নেই। এবং তারা আমাদের দেশেও আসছে ইসরায়েলি পাসপোর্ট নিয়ে এই ইজতেমায় প্রতি বছর। এবং এই যে শেখ হাসিনা প্রায় 16 বছর সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রতি বছরই তিনি অনুমতি দিয়েছেন তাদেরকে, 23 জন, 24 জন, 50 জন করে তারা এসছেন। আমার ধারণা এবার ইজতেমায়ও তারা বিমুখ হননি। আসে। পোর্ট আচ্ছা, এন্ট্রি আচ্ছা, ভিসা নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। শেষ আচ্ছা, পর্যন্ত আচ্ছা। কতজন ফিরে যান, দ্যাট আই ডোন্ট নো। হুম, 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 হুম। আচ্ছা, 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 ঠিক আছে। নুরুল ইসলাম, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, তুরস্ক আন্তরিকভাবে ফিলিস্তিনের পক্ষে থাকলে 1 ঘন্টা ইসরায়েল হামলা বন্ধ করে দেবে। এর আগে কিন্তু 67 বা 65 সনে তো 6 আরব দেশ ইসরায়েলের সাথে পরাজিত হয়েছিল, এবং আরব দেশগুলো কখনো ইসরায়েলের সাথে জিততে পারেনি। এইটার কারণটা কি? আমি এটার বাড়াতে চাই না, এটার বাড়াতে চাই না, এটার বাড়াতে চাই না, হয়তো আন্তরিকতার অভাব বা নানান ভাবে এখনো কেউ সাহস করছে না। ইরান উদ্যোগ নিলে দেখুন, হিজবুল্লাহরা মানে অনেক বড় বড় কথা ইতিহাস বলে। এমন একটা বিষয়, এটি জি, আপনাকে নির্মমভাবে অনুধাবনের চেষ্টা করতে হবে। জি, 47-48 সনে ইসরায়েল রাষ্ট্রর জন্ম না হলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতো না। একটি আচ্ছা, একটি জন্মের সূত্রে গাথা। জি, এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম 47-এ না হলে 71-এ বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান অবয়ব নিয়ে জন্ম হতো না। এবং সে কারণেই কিন্তু ইসরায়েল বিষয়টা অবগত আছে এবং প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে। আচ্ছা। আচ্ছা, আমরা ইসরায়েল ফিলিস্তিন থেকে এবার বাংলাদেশে আসি। আমাদের চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে ওই যে স্বৈরাচার বা ফ্যাসিবাদের একটা মুখাবয়ব তৈরি করা হয়েছিল। সেটা এই যে পহেলা বৈশাখের একদিন আগে, আগামীকালই তো পহেলা 14 তারিখ হ্যাঁ, ১ দিন পরেই, ১ দিন পরেই পহেলা বৈশাখ। তো মুখাবয়বটা পুড়ে ছাই হয়ে গেছে। এইটা আমাদের ফারুকী সাহেব আবার বলেছেন যে এটা ফ্যাসিবাদী সরকারের কাজ। শেখ হাসিনা না, হাসিনা সরকার তো নেই। হাসিনার কাজ। হাসিনার প্রেতাত্মারা এই কাজটি ঘটিয়েছে। এটা কিভাবে সম্ভব হয়েছে স্যার? এই ব্যাপারে একটু বলবেন। এটা খুব দুঃখজনক। মাত্র ১ দিন আগে এটা পুড়ে ছাই হয়ে গেল। এই যে মুখাবয়বটা, এই যে নাক লম্বা, কান লম্বা, ৪টা শিং। এটা বৈদ্যুতিক কোনো সংযোগ কি এটার ভিতরে ছিল? চোখটা হয়তো লাল করার জন্য বা একটু মুভ করার জন্য বৈদ্যুতিক সংযোগ থেকেও হয়তো অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অথবা কি কেউ ওই যে ৪ জন বা যে কয়জন ওনারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা নামাজ পড়তে গিয়েছিলেন, এবং সেই সুযোগটা কারা গ্রহণ করতে পারে বলে আপনার মনে হয়? আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যা আশঙ্কা ব্যক্ত করেছেন যে জি, স্বৈরাচারের দোসররা এই কাজটি করেছে, জি, জি, অর্থাৎ শেখ হাসিনার সমর্থক বৃন্দ তো একেবারে হাওয়া হয়ে যাননি। আর জি। চারু ও কারুকলা ইনস্টিটিউট, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান, এখানে তাদের সিম্পাথাইজার যথেষ্ট পরিমাণে আছে, ছিল, এবং ভবিষ্যতে হয়তো থাকবে। সুতরাং এই যে ঘটনাটি, এটি তারই পরিচায়ক বলে আমি মনে করি। আপনি মনে করেন। তবে ওই যে কেউ বলছেন যে শেখ হাসিনার যারা স্বৈরাচার তো এখন আর নেই। ফ্যাসিবাদের কেউ ওখানে প্রবেশ করার সাহস পাবে না। যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, যাই হোক, ঘটনা ঘটে গেছে। আমরা এটার পরিপূর্ণ মূর্তিটি দেখতে পেতাম, সেটি হচ্ছে পহেলা বৈশাখে, সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। আচ্ছা, ঠিক আছে। আমরা আপনি কি এই পহেলা বৈশাখ যে মুখাকৃতি পুড়ে ছাই হলো চারুকলা ইনস্টিটিউট, এটা কিভাবে দেখছেন? ১ দিন আগে কারা করতে পারে? কারা করতে পারে সে সম্পর্কে তো আমার ধারণা নেই, এতটুকু আমি জানি যে আমি করিনি। তবে আমি খুবই আচ্ছা, দুঃখ আচ্ছা। পেয়েছি যে মানে বাজেট লস হলো। এমনি আমরা লসের উপর চলছি দেশ। তো আশা করি আহ, যিনি এটা দায়িত্বে আছেন উনি জানেন সিনেমা কি করে তৈরি করতে হয় স্বল্প বাজেটে, উনি এটা পুষিয়ে দিবেন।
তো ওই মুখাকৃতিটা খুব একটা স্ট্রং ছিল না স্যার, একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তারপর আবার পায়রাটাও পড়ে গেছে, কিন্তু ইলিশ মাছ ঠিক ছিল, ইলিশ মাছের ক্ষতি হয়নি। কিন্তু শান্তির প্রতীক পায়রা পোড়াটা অনেকে দুঃখ পেয়েছেন, এটা ঠিক হয়নি। তবে আম, অনেকে বলছেন যে মুখা নিয়ে, আমি উচ্চারণ করতে পারছি না, মানে মুখাকৃতি নিয়ে পয়লা বৈশাখের র্যালিতে গেলে যে প্রচার পেত, পুড়ে যাওয়াটা আরো বেশি প্রচার হয়েছে এখন এক। আরেকটা হলো যে এই মুখাকৃতি নিয়ে বাইরে বেরোলো, এটা নিয়ে অনেক সমালোচনা হতো। আরেকটা হচ্ছে যে আমরা তো ভাস্কর্য বা এই মুখাকৃতি বা এরকম মেকিং করা কোনো জিনিসের আমরা বিরুদ্ধে, আমরা এগুলো পছন্দ করি না। ভারত দেশে কোথাও কোনো ভাস্কর্য এখন আর নেই, সো বা মূর্তি নেই। এখন সেই হিসেবে আমরা ঈদের সময় একবার দেখেছি যে কিছু কিছু অটিস্টিক পশু পাখি বানানো হয়েছে, এখন আবার পহেলা বৈশাখে হয়তো সেটা দেখতে হবে, কিন্তু এটা তো আমরা পছন্দ করি না। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এবং আজকে যে গাজার জন্য যে আন্দোলনটা হলো, সেই ক্ষেত্রে এত বড় মূর্তি টুর্তি এই চারুকলা ইনস্টিটিউটে থাকাটাও ঠিক হচ্ছে না, বেমানান মনে হচ্ছিল। জি। দেখুন, আজকে ও ইমেজের ব্যবহার হয়েছে। আপনার ট্রাম্প মহোদয়, মার্কিন বর্তমান রাষ্ট্রপতি, হুম, তারপরে বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের সরকার প্রধান, এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের নরেন্দ্র মোদী, এই তিনজনের ইমেজ বা ছবি নিয়ে পাদুকা I get সংযোগে it. অশ্রদ্ধা প্রকাশের একটা রিচুয়াল আপনার অবজার্ভ করা আজকেও হয়েছে। হয়েছে। জি, আহ আচ্ছা, যাই হোক, আমরা চাই ইসরায়েল ফিলিস্তিনের এই দ্বন্দ্ব সংঘাত আন্তর্জাতিকভাবে, রাজনৈতিকভাবে এটির সমাধান একটা আশা করা যায়, এবং সেই উদ্যোগ সারা পৃথিবী নেবে। কিন্তু জাতিসংঘ মাঝে মধ্যে কথা বলছে, কিন্তু জাতিসংঘের কথাকেও নেতানিয়াহু কোনো প্রকারে পাত্তা দিচ্ছেন না, কোনো কথাই বলছেন না, এবং জাতিসংঘের কথায়ও কোনো অ্যাকশন হচ্ছে না। মুন, আপনার আর শেষ কোনো বক্তব্য বলার আছে? আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছি। শেষ মুহূর্তে এই তিরিশ জন্যই চল্লিশ কোনো সেকেন্ড সংঘ এবং বা কোনো সংগঠন, এই ব্যাপারটাতে আমার আসলে খুব একটা বিশ্বাস নেই। হ্যাঁ, কারণ আমার মনে হয় এগুলো তৈরি হয় আসলে ভাঙাচোরার জন্যই। কারণ আমি তো এখন পর্যন্ত কোথাও শান্তি খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। তো যদি এটা হয় অ্যাকচুয়ালি, যদি এটা সম্ভব হয় প্যালেস্তাইন গাজাকে ফ্রি করার, তাহলে এর থেকে বড় শান্তির বিষয় পৃথিবীতে আর কিছু আসবে না। কিন্তু এটা কি হওয়া সম্ভব কিনা আমি আদতেও জানি না। তার কারণ হচ্ছে অস্ত্রটা আসলে আমরা তাহলে বেচবো কোথায়? নতুন নতুন অস্ত্র তাহলে তৈরিটা করবো কোথায়? সেগুলা চলছে যুদ্ধ বিগ্রহ, সেই জন্যই হয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন মিডিয়াকে এগুলো উস্কানি দিতে বলা হয়, এবং যুদ্ধ চলে, সারা পৃথিবীতে অস্ত্র বেচা কেনা চলে, ধ্বংস হয়। আবার মানুষ মারার জন্য যত অস্ত্র সামগ্রী তৈরি হয়, কোনো অন্য কোনো প্রাণীর জন্য এত অস্ত্র সামগ্রী তৈরি হয় না। যাই হোক, আমরা ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকে চমৎকার জামা পরেছেন, এটাই মনে হয় আমরা দেখি খুব রাজকীয়, থাইল্যান্ডের রাজা রাজা মনে হচ্ছে এরকম ধন্যবাদ। এটা আপনার তিমুর বাটিক, হ্যাঁ। ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লেস্টের তৈরি বাটিক। ও, তিমুর। আচ্ছা 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 আচ্ছা, গুড। আফ্রিকান একটা ধন্যবাদ। মুন, আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি কি পড়েছেন আমি জানি না, সেটা তাহলে প্রশংসা করতাম, আপনি আবার ইয়ে করেন না যে আমি পার্সিয়ালিটি করলাম। কিন্তু তাহলে এটা জামা ঠিক দেখতে যে পাচ্ছি। আমি নিজেও বাটিক পরে আছি। ও আচ্ছা, বাটিক 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 বাটিক। তো ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দিয়েছেন, এবং মুন আপনাকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দর্শক মন্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ডায়ালগ ফর ডেমোক্রেসি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনারাও সবাই ভালো থাকবেন। স্যারের ধন্যবাদ। সিগন্যাল এটা। জি। জি। আসসালামু আলাইকুম।